দেখো বন্ধুরা, তো এই যে ভাষা, হ্যাঁ, তো ভাষা, তো এই যে ভাষা ভাষা বলতে এখানে যে সংজ্ঞাটা দিয়েছে, ভাষা বলতে আমরা যে কথাবার্তা বলি, ঠিক আছে, আমাদের যে আমরা নানারকমভাবে কথাবার্তা বলি। তো আমরা মানুষের যে শুধু কথাবার্তা বলি তা কিন্তু নয়, ঠিক আছে। পৃথিবীর মধ্যে যত কিছু যত প্রাণী আছে প্রত্যেকেরই কিন্তু ভাষা আছে। তো সেই ভাষা মানুষ বা প্রাণীরা প্রকাশ করে কেন? কারণ হচ্ছে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য এই ভাষার প্রচলন, ঠিক আছে। তো সেই ভাষা মানুষেরা যেরকম কথাবার্তা বলে, কথার মাধ্যম দিয়ে আমরা ভাষা প্রকাশ করি, সেরকম বিভিন্ন প্রাণীরাও কিন্তু তাদের মনের ভাব আদান প্রদান করার জন্য একে অপরের কাছে ভাষার মাধ্যম দিয়ে তাদের মনের ভাবটা প্রকাশ করে, ঠিক আছে। তো এই ভাষা যে তো আমাদের মুখ থেকে বেরোয় বা কথা বা শব্দ, হ্যাঁ, সেই শব্দ বেরোনোর জন্য আমাদের শরীরের মধ্যে কিন্তু বিশেষ কিছু অংশ রয়েছে, ঠিক আছে। তো সেই অংশগুলো কীভাবে কাজ করে ভাষা সৃষ্টি করবার জন্য বা আমরা যে কথা বলছি, তো সেইটা আমরা আজকে শিখব, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে কি যে তোমরা জানো ভাষা হলো অর্থবাদী কিছু বাক্য সংকেত, যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব একে অপরের কাছে প্রকাশ করে থাকি। যেমন তোমরা বন্ধুদের সঙ্গে যাওয়ার মনের ভাব আদান প্রদান করে থাকো, তাই হলো ভাষা, যেটা আগে বললাম। তো এই ভাষা প্রদান করতে গিয়ে এখানে পাশে যে ছবি দেখতে পাচ্ছ, তো এই ছবিটা হচ্ছে আমাদের শরীরের অংশ, এবং কোন অংশ আমাদের ভাষা প্রকাশ করার জন্য কোন কোন অংশ কাজে লাগে, তো সেই ছবির মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে। যেমন আমরা এই দেখতে পাচ্ছি ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, জিহ্বা, পশ্চাৎতালু, অগ্রতালু, নাসিকা, দন্তমূল, ওষ্ঠ, জিহ্বাগ্র, দন্ত, অধর ইত্যাদি, ঠিক আছে। তো এই সমস্ত শারীরিক অংশগুলোই কিন্তু আমরা যে কথা বলছি বা এক্ষুনি যে তোমরা ভিডিওটা দেখছো, যার মাধ্যম দিয়ে আমি আমার কথাটা শুনতে পাচ্ছ, সবগুলোই কিন্তু এই অংশগুলো আমাদের কাজে লাগছে এই ভাষার প্রকাশ করবার জন্য। তো কোনটা কীভাবে কাজে লাগছে বিস্তারিতভাবে দেওয়া আছে। তো প্রথমে আসি ফুসফুসের কথায়। তো ফুসফুস দেখতে পাচ্ছ, ফুসফুস বুকের মধ্যে আছে, যার মাধ্যমে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই, ঠিক আছে। তো সেটাকে ফুসফুস বলা হয়। তো সেই ফুসফুসের অংশটা কি, ফুসফুস কীভাবে ভাষা সৃষ্টি করছে বা কথা সৃষ্টি করছে, দেখো। ফুসফুস বলছে যে বাগধ্বনি সৃষ্টিতে ফুসফুস সরাসরি কিছু করে না। বাগধ্বনি মানে হচ্ছে আমাদের যে কথাবার্তার ধ্বনি, যেটার মাধ্যম দিয়ে এই তোমরা শুনতে পাচ্ছ কথাটা, তো সেই কথাটা কিন্তু ফুসফুসের সাহায্যে হচ্ছে বটে, কিন্তু সরাসরি সেটা সাহায্য করে না, হ্যাঁ। তবে শ্বাসবায়ু ছাড়ে বলেই তো ওই বাতাস স্বরযন্ত্রে স্বর বা গলার আওয়াজ তৈরি করে। দেখো, কথা বলার সময় আমরা তো বাতাস নিঃশ্বাস তো নিচ্ছি, তাই না। তো অনেক সময় আমরা একটানা কথা বললে আমরা হাঁসফাঁস করি। তো আমরা বলতে পারি, যখন আমরা জোর দিয়ে কথাবার্তা বলি তখন কিন্তু আমাদের মধ্যে বাতাসটা অবশ্যম্ভাবী, তাই না। তো সে বাতাসটা সরবরাহ করে গিয়ে গলার মধ্যে বা বাকযন্ত্রের কাছে, সেটা হচ্ছে ফুসফুস। তো বাতাস মুখের ভিতর ও নাকের মধ্য দিয়ে বেরোনোর সময় টক্কর খেতে খেতে নানা আওয়াজ তোলে, সেই জন্য ফুসফুসের ভূমিকা কিন্তু কম না। টক্কর মানে ধাক্কা খেতে খেতে। তো এইখান থেকে যখন বাতাসটা আমাদের এরপর দিয়ে বেরিয়ে আসছে, অর্থাৎ নাসিকা মানে নাক, হ্যাঁ, এবং দন্তমূল মানে দাঁত যেখান থেকে তৈরি হয়েছে বা মুখ ইত্যাদি, এখান থেকে যখন ফুসফুস থেকে যখন বাতাসটা এসে এই নাক দিয়ে বা মুখ দিয়ে বেরোচ্ছে, এটা কিন্তু খুব সরলে বা সোজাভাবে চলে আসছে না, ঠিক আছে। ধাক্কা খেতে খেতে কিন্তু আসছে, আর ধাক্কা খেতে খেতে আসার জন্য কিন্তু নানাভাবে আওয়াজ সৃষ্টি হচ্ছে। তো আমরা বলতে পারি ফুসফুসের বাতাসটা কিন্তু সরাসরি আমাদের আওয়াজটা না বের করলেও আওয়াজটা বের করার জন্য কিন্তু ফুসফুসের বাতাসের ভূমিকা অবশ্যম্ভাবী, তাই না। নেক্সট বলছে কি, স্বরযন্ত্র কাকে বলা হচ্ছে? আমাদের কথা বলার সময় ফুসফুস থেকে বেরিয়ে আসা শ্বাসবায়ু শ্বাসনালী দিয়ে প্রথমে স্বরযন্ত্রে আসে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ স্বরযন্ত্র ছবি দেখতে পাচ্ছ, এই গলার কাছে, গলার নিচের অংশটার কাছে, হ্যাঁ, যে উঁচু অংশ দেখতে পাচ্ছ তার নিচের কাছে হচ্ছে স্বরযন্ত্র, ঠিক আছে। তো এই স্বরযন্ত্রটা মাধ্যম দিয়ে কিন্তু কথা বেরোচ্ছে, কথা সৃষ্টি হচ্ছে, বুঝতে পেরেছো তো। তো এখানে বলছে যে ফুসফুস দিয়ে বেরিয়ে যখন বাতাসটা আসে, আবার শ্বাসবায়ু এটাকে শ্বাসবায়ু বলা হচ্ছে, অর্থাৎ ফুসফুস থেকে যে বাতাস বেরোয় তাকে বলা হয় শ্বাসবায়ু, ঠিক আছে। এই শ্বাসবায়ু শ্বাসনালী দিয়ে, একটা নালী রয়েছে শ্বাসনালী, এই নালী দিয়ে আসার সময় কি হয় না, প্রথমে স্বরযন্ত্রে আসে, হ্যাঁ। শ্বাসনালী হলো শ্বাসবায়ু আসা যাওয়ার নালীপথ। শ্বাসবায়ু বলে আমরা যে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, সেই নিঃশ্বাসটা কিন্তু এই পথ দিয়ে এসে ফুসফুসে পৌঁছাচ্ছে, হ্যাঁ। আবার যে ছাড়ছি সেটাও কিন্তু এই পথ দিয়ে গিয়ে নিঃশ্বাসের মাধ্যম দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্রশ্বাসের মাধ্যম দিয়ে, ঠিক আছে। তো সেই স্বরযন্ত্র সেইখানে রয়েছে, এবং সেটা দেখতে অনেকটা গোল রিংয়ের মতন, ঠিক আছে। রিং মানে আংটির মতন দেখতে কিন্তু এই জায়গাটা, হ্যাঁ। ওর মধ্যে সমান্তরালভাবে দুটি পাতলা ঝিল্লি আছে। ঝিল্লি মানে পর্দা, বুঝতে পেরেছো তো। পর্দা, যখন আমরা গলাতে অনেক সময় কথা বলি তো গলার আওয়াজটা কম্পন হয়, তাই না। তো সেই যে পর্দা দুটো কিন্তু কম্পিত হয়, সেই পর্দা দুটোকে বলছে পাতলা, খুব পাতলা, সেই পর্দা দুটোকে বলছে কিন্তু ঝিল্লি, ঠিক আছে। শ্বাসবায়ু বেরোনোর সময় এই দুটি ঝিল্লি প্রয়োজন মতো খুলে যায়, আবার বন্ধ হয়ে যায়।
তো যখন আমরা কথা বলি না তখন বন্ধ হয়ে যায়, যখন কথাবার্তা বলি তখন কিন্তু সেটা খুলে যায়। প্রয়োজন মতো সেটা যখন আমরা আমাদের মনের ভাব যখন প্রকাশ করি সেই কথার অনুযায়ী, কথার প্রয়োজন অনুযায়ী সেই ঝিলিটা কিন্তু কখনো খুলে যায়, কখনো কিন্তু আবার বন্ধ হয়ে যায়। এরই নাম হচ্ছে স্বরতন্ত্রী বা স্বরপল্লব। এ দুটি নাড়া খেলে উৎপন্ন হয় কণ্ঠস্বর বা কণ্ঠধ্বনি। তাহলে বুঝতে পারলে পাশাপাশি দুটো পাতলা পর্দা রয়েছে রিংয়ের মতন করে, যখন এখান থেকে বায়ুটা বেরিয়ে যাচ্ছে তখন ধাক্কা লাগছে, এখানে ধাক্কা লাগার পরে কিন্তু এই দুটো কম্পিত হচ্ছে এবং কম্পিত হওয়ার ফলে কিন্তু বা নড়তে কিন্তু খুব জোরে নড়ছে, হ্যাঁ, তখন কিন্তু সৃষ্টি হচ্ছে কিন্তু শব্দ। ঠিক আছে, এর নাম তাহলে কী বললাম আমরা, না স্বরতন্ত্রী বা স্বরপল্লব। আশা করি বুঝতে পারলে বন্ধুরা। তো নেক্সট এবার বলছে তালু। হ্যাঁ, তালু জিনিসটা কি এবং ভাষা তৈরিতে তার ভূমিকা কতখানি দেখি। তালু বলছে, তালু হলো বাকযন্ত্রের দ্বিতীয় অংশ হলো তালু। তালুর দুটি ভাগ, সামনের কঠিন তালু বা অগ্রতালু এবং পিছনের কোমল তালু বা পশ্চাৎ তালু। পশ্চাৎ তালু মূর্ধন্য নামে পরিচিত। তালু বলতে এই অংশটা, ঠিক আছে। আমরা যে খাবার খাই দেখবে দাঁতের উপরের পাশটা অর্থাৎ আলজিভ রয়েছে এখানে, তাই না, আলজিভ রয়েছে, তার দেখবে পিছন পাশটা উপরের দিকে, জিভ দিয়ে যখন বোলাবে দেখবে নরম নরম লাগবে। আবার দাঁতের এখানে দাঁত রয়েছে, দাঁতের সামনের দিকে যখন এখানে বোলাবে দাঁত দিয়ে উপর দিকে ঠেলবে মাথার দিকে দেখবে শক্ত লাগছে। তো এই শক্ত অংশটা হচ্ছে তালু। শক্ত এবং নরম অংশ দুটোকে নিয়ে তালু হচ্ছে। তো আগের ভাগটা হচ্ছে অগ্রতালু এবং পিছন ভাগটা হচ্ছে যেটা নরম আলজিভের কাছে রয়েছে সেটা হচ্ছে পশ্চাৎ তালু। ঠিক আছে, তো ধ্বনি উচ্চারণের পিছনে তালু প্রয়োজন মতন উপরে ওঠে বা নিচে নামে। তাছাড়া জিহ্বা তালুর পিছনে বা সামনে থেকে নানা রকম ধ্বনি উচ্চারণে সাহায্য করে। তাহলে এবার কী দেখা গেল, আমরা যখন কথাবার্তা বলি তখন হাঁ করি, কখনো কখনো মুখ বন্ধ করি, তাই না। তো এই যখন হাঁ করি তখন ওই পশ্চাৎটা খুলে যায়, অগ্রতালুটা খুলে যায়, আবার বন্ধ করলে অগ্রটা বন্ধ হয়ে যায়। তো প্রয়োজন মতো কিন্তু কথার ভাব অনুসারে কখনো খুলে কখনো বন্ধ হয়ে যায় এবং সেইখানে কিন্তু বাতাস ধাক্কা খেয়ে নানা রকম ধ্বনি উচ্চারণের সৃষ্টি করে। ঠিক আছে, নেক্সট বলছে জিহ্বা। জিহ্বা মানে জীব, আমরা সবাই জানি। তো জিহ্বা দেখতে পাচ্ছ এখানে, জিহ্বাগ্র, এখানে জীব রয়েছে, জীব সবাই জানি। জীবটা এবার দেখো, জীবটা যে শুধু খাবার কাজে লাগে তা কিন্তু নয়, স্বাদ গ্রহণ করার কাজে তা কিন্তু নয়। জীবের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কথা বলার জন্য। হ্যাঁ, তো কী ব্যাপারটা রয়েছে এখানে, যে জিহ্বা বাকযন্ত্রের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ অংশ হলো জিহ্বা। হ্যাঁ, জিহ্বা 4টি ভাগ। তাহলে জিহ্বাগ্র, জিহ্বা ফলক, দেখো জিহ্বা বাকযন্ত্রের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অংশ হলো জিহ্বা। তো জিহ্বা মানে আমাদের জীব। হ্যাঁ, তো জীব যে শুধু খাবার গ্রহণের বা স্বাদ গ্রহণের কাজে লাগে তা কিন্তু নয়। জিহ্বার হচ্ছে আমাদের কথা বলার প্রয়োজনে কিন্তু জীব লাগে, জীব সাহায্য করে। হ্যাঁ, তো সেই জীবকে আমরা চিনবো এবারে। জীব হচ্ছে জীবের 4টি ভাগ রয়েছে। কী কী ভাগ, জিহ্বাগ্র অর্থাৎ জিহ্বাগ্র মানে জীবের সামনেটা, ঠিক আছে। তারপর জিহ্বা ফলক অর্থাৎ চড়া যে অংশটা, জীব তোমাদের চড়া থাকে, সেই চড়া অংশটা বলছে জিহ্বা ফলক। ঠিক আছে, জিহ্বার সম্মুখ মানে সামনের অংশ কিছুটা এবং জিহ্বার পশ্চাতের অংশ। তাহলে ফলকের মাঝখানটা হচ্ছে, ফলকের সামনের অংশ চড়া অংশটা হচ্ছে সম্মুখ এবং পিছনের অংশটা হচ্ছে জিহ্বা পশ্চাৎ। তার এই যে দিয়েছে যে জিহ্বা পশ্চাৎ স্বর ও ব্যঞ্জন উভয় ধ্বনি উচ্চারণে জিহ্বার কাজ অনেক। আমরা স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ যে আমরা পড়েছি ছোটোবেলায়, হ্যাঁ, তো সেই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কিন্তু যখন উচ্চারণ করি তখন কিন্তু জিভের কাজ কিন্তু অনেক। হ্যাঁ, তো পরে আমরা জিহ্বার অনেক কাজ বিশদভাবে আলোচনা করব। তা বুঝতে পারলে যে জিভের 4টি অংশ, সেই 4টি অংশের মধ্যে কিন্তু প্রত্যেকটা অংশরই আমাদের কথা বলার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই না। এবার দেখো বন্ধুরা, দাঁত। হ্যাঁ, দন্ত মানে দাঁত, ঠিক আছে। তো দাঁতও একইভাবে খাবার খাওয়ার মতন, শুধুমাত্র যে দাঁত যে খাবার কাজে লাগে তা কিন্তু নয়। আমাদের দাঁত কিন্তু কথা বলার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই না। তো দাঁত এবার দেখি কীভাবে কাজ করে। বলেছে এখানে বাকযন্ত্রের আরেক অংশ হলো দাঁত। হ্যাঁ, তো ধ্বনি উচ্চারণে মুখগহ্বরের দুপাটি দাঁতের ভূমিকা থাকলেও উপরের পাটির গুরুত্ব বেশি। অর্থাৎ উপরে যে দাঁত রয়েছে সেই দাঁতের কিন্তু গুরুত্ব বেশি, হ্যাঁ, তুলনামূলকভাবে নিচের দাঁতের তুলনায়। জিভের ডগা উপরের পাটির দাঁতে ঠেকিয়ে কিংবা দাঁতের গোড়ায় ঠেকিয়ে ধ্বনি উচ্চারণ করা হয়। ঠিক আছে, তো যখন আমরা কথাবার্তা বলি তখন দেখবে জিভের ডগা, হ্যাঁ, সেই ডগাটা কখনো দাঁতের পাটিতে অর্থাৎ দাঁতের যে গোড়া সেখানে ঠেকে কিংবা দাঁতে ঠেকে কখনো কখনো, তাই না। তো সে যখন ঠেকে বিভিন্ন জায়গায়, তো বিভিন্ন জায়গায় ঠেকলে বিভিন্ন রকমের ধ্বনি উচ্চারণিত হয়। ঠিক আছে, তো কি বলছে এখানে, বলছে জিভের ডগা দাঁতে ঠেকানোর ফলে উচ্চারিত ধ্বনি হলো দন্তধ্বনি।
অর্থাৎ দন্ত মানে দাঁত, সেখান থেকে জীবের সংঘর্ষে যে ধ্বনি তৈরি হয় তাকে বলা হয় কিন্তু দন্তধ্বনি। ঠিক আছে, যেমন হচ্ছে ত, থ, দ, ধ। তোমরা এখন উচ্চারণ করে দেখতে পারো, কিন্তু দেখবে জীবটা কিন্তু দাঁতের উপরে, দাঁতের গোড়াতে কিন্তু ঠেকে রয়েছে, ঠেকছে কিন্তু, আঘাত করছে, যার ফলে কিন্তু ত, থ, দ, ধ এই ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, আবার দাঁতের গোড়ায় ঠেকানোর ফলে উচ্চারিত ধ্বনি হলো দন্তমূলীয় ধ্বনি। ঠিক আছে, দন্তমূল মানে দাঁতের গোড়া। ঠিক আছে, সেখানে যেমন ধরো দন্তেন, র, ল, দন্তেশ। ঠিক আছে, তো এই যে শব্দগুলো যখন তোমরা উচ্চারণ করে দেখতে পারো, দেখবে দাঁতের গোড়ায় কিন্তু ঠেকছে, হ্যাঁ, জীবটা। কখনো ওই রটা যখন আমরা উচ্চারণ করবো, এক্ষুনি তোমরা উচ্চারণ করে দেখতে পারো, দেখবে যখন দাঁতের গোড়ায় গিয়ে জীবটা কিন্তু কম্পিত হচ্ছে, কম্পিত হওয়ার ফলে কিন্তু র উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের বলেছে ওষ্ঠ। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। হ্যাঁ, তো ওষ্ঠ মানে ঠোঁট। তো বাকযন্ত্রের আরেক অংশ হলো ওষ্ঠ। ঠিক আছে, তো এই ঠোঁট কিন্তু কীভাবে কাজ করে দেখো, বলছে অবশ্য ওপরের ওষ্ঠ, নিচের ঠোঁট অধর। হ্যাঁ, ওপরের ঠোঁট হচ্ছে ওষ্ঠ, অর্থাৎ ওপরের ঠোঁটের নাম হচ্ছে ওষ্ঠ এবং নিচের ঠোঁটের নাম হচ্ছে অধর। তো এই দুটোই কিন্তু কীভাবে কাজ করে আমাদের কথা বলার জন্য দেখো, বলছে স্বরধ্বনি ও প, ব, ম বাদে বাকি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি ঠোঁটই খোলা থাকে। তো তিনটে যে ধ্বনি দেখলাম, অর্থাৎ প, ব এবং ম, এছাড়াও কিছু স্বরধ্বনি রয়েছে, সেগুলো উচ্চারণ করার সময় দেখবে তোমার দুটো ঠোঁট কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এরকম করে বন্ধ হয় এবং খোলে, বন্ধ হয় এবং খোলে। ঠিক আছে, তোমরা উচ্চারণ করে এখন দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমাদের দেখো, তুমি কিন্তু কখন এই ঠোঁট খোলা রেখে বা খোলা রেখে, দুটো ঠোঁটকে খোলা রেখে কখনো কিন্তু প, ব কিংবা মা উচ্চারণ করতে পারবে না, তাই না? তো যখন উচ্চারণ করতে যাবে এগুলো, তখন দেখবে দুটো ঠোঁট কিন্তু এরকম একত্রিত হয়ে যাচ্ছে, তাই না? নেক্সট বলছে একই রকমভাবে নাসিকা। নাসিকা মানে কি বলতো? নাসিকা মানে হচ্ছে নাক। তো নাকেরও কিন্তু বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে আমাদের কোনো শব্দকে ভালো করে বোঝানোর জন্য, তাই না? তো বলছে এখানে বাকধ্বনি উচ্চারণে নাকেরও বিশেষ ভূমিকা রয়েছে। হ্যাঁ, শ্বাসবায়ু মুখবিবরে ধাক্কা খেয়ে নাসিকা পথে নির্গত হবার সময় ঘর্ষণজনিত অনুনাসিকার সৃষ্টি হয়। অর্থাৎ শ্বাসবায়ু মানে ফুসফুস থেকে শ্বাসবায়ু, আমি আগেই বললাম। ঠিক আছে, সেটা যখন ধাক্কা খাচ্ছে, মুখবিবর মানে মুখের কাছে ধাক্কা খেয়ে যখন ওই নাক দিয়ে আসছে, হ্যাঁ, নাক দিয়ে বেরোচ্ছে, নির্গত হয়ে যাওয়া মানে বেরিয়ে যাওয়া। ঠিক আছে, সেই সময় কিন্তু কী হয়, সেই যে বাতাসটা যখন নাক দিয়ে বেরোচ্ছে, তখন কিন্তু ধাক্কা খেতে খেতে বেরোচ্ছে। হ্যাঁ, আর সেই ধাক্কা খাওয়ার ফলে কিন্তু ঘর্ষণ সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে কিন্তু কোনো শব্দ সৃষ্টি হচ্ছে। সেই শব্দগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। অর্থাৎ নাক থেকে যে ধ্বনি সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় নাসিক্য ধ্বনি। হ্যাঁ, তো বাংলায় এরকম ব্যঞ্জন ধ্বনি হলো উ, দন্তেন, ম। এছাড়াও বাংলায় স্বরধ্বনির ক্ষেত্রে সব স্বরধ্বনি অনুনাসিক হতে পারে চন্দ্রবিন্দু যোগে। যেমন হচ্ছে ই হস্যই চন্দ্রবিন্দু, ই, এ, আ, ও, ও। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলো এখন উচ্চারণ করে দেখতে পারো, দেখবে তোমাদের নাকের সাহায্য অবশ্যই লাগছে। যখন নাকটা বন্ধ করে তোমরা এগুলো উচ্চারণ করার চেষ্টা করবে, দেখবে ভীষণ ভীষণ ফানি লাগবে, সেটা কিন্তু সঠিক উচ্চারণ হবে না। ঠিক না?